যখন রাজাকারদের বিচার প্রক্রিয়া শুরু হয় তখন একের পর এক বিচারিক অসঙ্গতি। আমরা দেখেছি কিভাবে মোস্তফা হাওলাদারকে সাইদির বিরুদ্ধে সাক্ষ্য দেয় বাসায় গুটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা, কিন্তু সেই মোস্তফা হাওলাদারকে এই রাষ্ট্র তখন প্রতিরক্ষা দেয় নাই। সেই আওয়ামী লীগ তারা সাইদি এবং যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে যে সকল সাক্ষীরা ছিল তাদেরকে তারা প্রতিরক্ষা দেয় নাই। এক কনস্টেবলের খাবারের টাকা দিতে পারবে না দেখে মোস্তফা হাওলাদারের উপর হামলার ঝুঁকি যারা সত্ত্বেও কোন রকমের নিরাপত্তা ব্যবস্থা তখন নেওয়া হয় নাই। সেই একই ঘটনা জুলাই পার হয়ে গেছে, আমরা একই বিষয়ের পুনরাবৃত্তি দেখছি। আমরা দেখছি বর্তমান ইন্টারিম সরকার কিভাবে জুলাই পরবর্তী সময়ে একের পর এক সন্ত্রাসীদেরকে, জঙ্গিবাদী গোষ্ঠীর সাথে যুক্ত মানুষজনদেরকে এবং যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামাতের এই সকল নেতাদেরকে মুক্তি দিচ্ছে। আমরা দেখেছি এটিএম আজহারের মামলার ঘটনা। এটিএম আজহারের মামলায় তার উকিল এইচএম তামিম আজকে নিজে ছিল যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে 10 বছর ধরে আলী হাসান মুজাহিদ সহ অন্য আরেকজন যুদ্ধাপরাধীর উকিল। সে কিনা আজকে অর্থাৎ একজন জামাতি উকিল যে যুদ্ধাপরাধীদের পক্ষে লড়াই করেছে, সেরকম একজন উকিলকে আমরা দেখি আজকে রাষ্ট্রপক্ষ নিয়োগ দেয় যাতে এটিএম আজহারের বিরুদ্ধে তারা মামলা চালাতে পারে, এবং সেই জায়গা থেকে যে ফলাফল আসে আমরা মনে করি সেই ফলাফল অগ্রহণযোগ্য। এই সেনা সমর্থিত তৃতীয় শক্তির যে ইন্টারিম সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বের এই ইন্টারিম সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন ধরনের গুরুতর সিদ্ধান্ত নিয়ে চলেছে। এই সিদ্ধান্তগুলো এই দেশের সার্বভৌমত্ব থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় প্রশ্নে তাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। তারই ফলস্বরূপ আমরা দেখলাম আলবদর যুদ্ধাপরাধী একজন নেতা, যার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ থাকা সত্ত্বেও তাকে একটি একই রকম ক্যাঙ্গারু কোর্ট বানিয়ে সেই ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে তাকে মুক্ত করে দেওয়া হলো। এর মধ্য দিয়ে ইউনূস সরকার যে আদতে ধর্মীয় ফাঁসিবাদের বীজকে বপন করতে চায় তারই প্রমাণ করে দিল। ধর্মীয় ফাঁসিবাদের এই বীজ হাসিনা সরকার শাপলা হত্যাকাণ্ড বলি বা বিভিন্নভাবে হেফাজতকে উস্কিয়ে দেওয়ার মধ্যে দিয়ে যে রাজনীতি, সেই রাজনীতির মাধ্যমে যেভাবে করেছে, ঠিক একইভাবে আজকে এই ইন্টারিম সরকার এটিএম আজহারকে মুক্ত করার মাধ্যমে তা প্রমাণ করে চলেছে। এটিএম আজহারকে যেভাবে বা অন্যান্য যারা যুদ্ধাপরাধী ছিলেন 13 সালে যাদেরকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে ফাঁসিতে ঝুলানো হয়েছিল বা বিচার করেছিল, কিন্তু আমরা আওয়ামী লীগের যে বিচার প্রক্রিয়া সেটাকে নিয়ে আমরা সমালোচনা করলেও আমরা ইন্টারিম গভর্নমেন্টের এই সময় এসে আমরা দেখতে পাচ্ছি সেটা প্রহসনের বিচারের চেয়ে আরো বেশি নাটকীয় বিচারে আমরা পরিণত হতে দেখেছি। এটা এমন একটা বিচার, এটিএম আজহার যখন ছাড়া পেল তখন আমরা দেখতে পেলাম রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ উভয়ই খুশি। বন্ধুগণ, আমরা যদি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, যখন এই আন্তর্জাতিক মানবতা বিরোধী এই যে বিচারালয় বা আপনার তদন্ত কমিটি, এটা যখন গঠিত হয়েছিল তখন আমরা দেখতে পেয়েছিলাম এখানে একটা পার্টিকুলার একটা গোষ্ঠীর আইনজীবীরা এখানে সংখ্যাতিরিক্ত মাত্রায় আমরা দেখতে পেয়েছি। আমার পরিচিত জনও এখানে আছেন। চিহ্নিত রাজাকারকে বেকসুর খালাস করেছে এই ইন্টারিম সরকার, এই তথাকথিত গণ অভ্যুত্থানের সরকার। তাহলে এই সরকারের মধ্যে আর ওই আওয়ামী লীগের সরকারের মধ্যে তফাৎটা কি রইল? এই বাংলার মানুষ ওই ফ্যাসিস্টকে দাঁড়িয়েছিল, তাদের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষায় আরো একবার লাথি মারল এই শাসক গোষ্ঠী। বন্ধুগণ, ৭১-এর গণ আকাঙ্ক্ষা ছিল এই দেশের মাটিতে ওই যুদ্ধাপরাধীদের বিচার হবে, কিন্তু আমরা দেখলাম সেই বিচার ওই মুজিব করলো না। পরবর্তীতে আওয়ামী লীগ কেবলমাত্র রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যুদ্ধাপরাধীদের বিচারের নামে নিজস্ব একটা ট্রাইব্যুনাল বানাইলো, যেখানে তারা বিচার প্রক্রিয়াকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করলো। চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে হামলা চালানো হয়েছে তার জবাব ওই দেশের মানুষজন ঠিক
দিবে এবং আমাদের এই প্রতিরোধ জারি থাকবে।